আমি তাকায় দেখি জান নাই, কথা বলে না। আমি আসলে এমন একটা মুহূর্ত আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। আমি তার সাথে বিয়ের পর 4টা বছর কাটাইছি, বাট একটা দিনের জন্য তার ছাড়া আমি একটু থাকি নাই, কিন্তু আজকে তার ছাড়া এতটা যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন দেখি যে ক্লাস 8-এ এসে সে ভর্তি হয়েছে আবার স্কুলে, একই স্কুলে। ওই দিনে আমি আমার একটা বন্ধুরই দেওয়া তার প্রপোজ দিই। তো সে বলছে আমার সময় নাই, জাস্ট তার ফলো করি। ফলো করার পরে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন মেয়েটার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়। মেয়েটা তখন কোন ক্লাসে পড়তো? এসএসসি দিত, 10-এ পড়তো। তারপর তো তখন আমি তার জিজ্ঞাসা করি যে কিসের জন্য মাঝখানে ড্রপ নিছিলাই, কিসের জন্য। তো বলছে যে আমার ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার একটা বোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে তার ফ্যামিলি তার লেখাপড়া বাদ দিয়ে দিয়েছিল। তার বোনও হয়তো প্রেম করে বিয়ে করেছে, এরকম কিছু অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, প্রেম করছিল, ফ্যামিলি মানে না বিদায় করছে। তখন চিন্তা করলাম যে আমি যদি ওর এখন সরাসরি এই রিলেশনের কথা বলি, আমি যে তার প্রপোজ করে, সে যদি আমার বন্ধুত্বর সাথে মানে আমার সাথে বন্ধুত্ব না করে, তখন তার সাথে আমি আস্তে আস্তে বন্ধুত্ব গভীরতা বাড়াই, তার সম্পর্কে জানি। তো তাই মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে লাইফে যখন একটা সময় আসবে তোমার কেমন হাজব্যান্ড পছন্দ। তো বলছে যে আমার মা বাবারা যে খুশি করতে পারবে বা একটা প্রতিষ্ঠিত হয়ে যে খুশি করতে পারবে তখন আমি তার কাছে বিয়ে বসবো। তখন তার সাথে আস্তে আস্তে আমার বন্ধুত্ব হয়। কিন্তু বন্ধুত্ব এতই একটা গভীরে গেছিলো বলার বাইরে, মানে আমি তারা সবসময় মিস করতাম বা আমি তার সাথে একটু কথা বলে চটপট করতাম, কিন্তু সে আমি যে তারা এতটা মিস করি বা এতটা ইয়ে করতাম সে বুঝতো না। যখন আমার অ্যাভয়েড করতো আমি বুঝতাম সে অ্যাভয়েড করে, তারপর আমি তারা মানে নিজে থেকে ট্রাই করতাম। তো এই ট্রাই করার পর্যায়ে তখন আমি বললাম যে দেখ আমি তো তোর অনেক থেকে লাভ করি, কিন্তু তুই তো আমার পাত্তাই দিস না। তখন তার সাথে আমার রিলেশনটা শুরু হয়। তোমাদের রিলেশন শুরু হয়, রিলেশন আস্তে আস্তে গভীরে যায়। গভীরে গিয়ে 4 বছর রিলেশন ছিল তার সাথে, আমার খুব গভীর রিলেশন ছিল। তারপর বিয়ে হয়। বিয়ে কি ফ্যামিলিগতভাবে হয় না নিজেরা বিয়ে করেন? ফ্যামিলিগতভাবে, ফ্যামিলি প্রস্তাব দিচ্ছে তারা এখানে। কিন্তু বিয়ের পরে তখন আমার একটু আর্থিক অবস্থা খারাপ ছিল। আমি চাকরি করে যে টাকা ইনকাম মানে মাসে বেতন পেতাম তার চেয়ে একটু বেশি খরচ হয়ে যেত আর কি। তো ওয়াইফের ডেলিভারি হবে, আমার এটা আসবে, বাচ্চা আসে। আসলে আমি ওই দিন যে আমার বন্ধুরে যে একটা মিষ্টি হবো ওই টাকাটা আমার কাছে ছিল না। একটা বাচ্চা যখন জন্ম নেয় না তার তো 3-4টা খাবার মাস্ট বি লাগে, কিন্তু আমার মেয়ের 1টা খাবারে 3 মাস সময় গেছে। আমার কিছু প্রবলেম ছিল আর কিছু ব্যক্তিগত ঋণ ছিল, সেটার কারণে আমার পরিবার আমার সাথে খারাপ আচরণ করে। আমার খুব কষ্টে দিনগুলো চলে। আমার পরিবারে সেই কষ্টগুলো মেনে নিয়ে আমার ওয়াইফ আমার সাথে থাকতো, আমার পরিবারের সাথে থাকতো। কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে তার আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যায়, কিছুদিন পর তার অসুস্থ হয়ে যায়। তখন তো আর আমি তো আর এমনি ফেলে রাখতে পারবো না, আমি তাকে চিকিৎসা করাই, সেটা আমার পরিবার ভালো চোখে দেখতো না, কিন্তু আমি কষ্ট করেও তাকে যেভাবে হোক তাকে আমি চিকিৎসা করাইতাম। তো আবার তার একটা শরীরে একটা সমস্যা দেখা দেয়, যে শরীর অন্যরকম ভাব। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি বললাম যে ভাই আমি তারে বাসায় রাখি, তার কোনো কাজ করতে দিই না, তার কোনো টেনশন নাই, তারপর সে শুকায় কেন, তার রক্ত দেওয়া লাগে কিছুদিন পর পর। তখন আমার ওয়াইফ বলতেছে যে আমার পেটের মধ্যে একটা চাকা মতো লাগে, আমি এটা কী করতে পারি। তখন ডাক্তার বলছে যে ভাই আপনি সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করে আলট্রাও করলাম। তো পরের দিন গিয়ে রিপোর্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তার দেখে আশ্চর্য হয়ে গেছে, ওর তো ক্যান্সার, এই মুহূর্তে না অপারেশন করতাম। তখন ডাক্তার শুধু এটা বলে না, আমাকে পার্সোনালি নিয়ে এটা বলছে যে তার ক্যান্সার খুব মানে বড় পর্যায়ে চলে গেছে আর কি। তখন আমি ভেঙে পড়ি, কিন্তু মনে সাহস ছিল যে আমি মানে পারবো, যত টাকা লাগে আমি পারবো তার চিকিৎসা করাইতে। আমি বন্ধুকে ফোন দেই, আমি আত্মীয়জনকে ফোন দিই, কোন মেডিকেলে তার চিকিৎসা করা সে ভালো হবে। তারপর তো আমার প্রচণ্ড লাগছে। তার মন সান্ত্বনা রাখার জন্য আমি আমার সবাইকে ফোন দিয়ে বলছি যে তারে আপনাদের বাড়িতে নিয়ে যান, তাই একটু হাসি খুশি থাক। আমি বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে যাইবার তো হয়ে গেছে, আর ডাক্তার বলছে যে সে বেশি দিন বাঁচবে না। আমার আব্বারও বলে যে আমার সাথে কিছু টাকা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, টাকা দিলে যে আমার ওয়াইফ ভালো হয়ে যাবে তা না, আর না দিলে যে আমি আটকে থাকবো তাও না। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মানুষ বলবে যে চিকিৎসা করেনি কিংবা বাবার সাথে ছিল না, একটা কলঙ্ক দেখে যাবে, তারাও পাত্তা দেয় নাই। আমার আব্বা বলতেছে না এই ছেলে আমার না, এই ছেলের বউ আমার না। এদিকে বাবার একটাই ছেলে আপনি? হ্যাঁ, আমি তো আটকে থাকি নাই। তারা যখন অপারেশনে নিয়ে যায়, অপারেশনটা ছিল নর্মাল, ডাক্তার বলছে যে 30 মিনিট হলে হয়ে যাবে, কিন্তু অপারেশন করে প্রায় 3 ঘন্টা। তখন ডাক্তার বলতেছে যে তারা তো আইসিইউতে রাখতে হবে, তার অবস্থা খারাপ, আইসিইউতে রাখতে হবে। আমি বলছি রাখো, সমস্যা নাই। সে আইসিইউতে ছিল, এই মেডিকেলে ছিলাম 9 দিন ছিলাম।
চলে আসার পরে তাকে অপারেশনের সাথে থেরাপি দিতে হবে। তো আমি যে কোন ডাক্তারের কাছে গেলে কী হবে বা কেমন কী এটা আমি আসলে বুঝি নাই। আমার কথা হচ্ছে যে বালা যেটা সেটাই, আমি বালা শুনছি এখানে সেটাই। আমি তখন আমাদের সিলেটে একটা ছিল, মেডিকেল ছিল যে নর্থ ইস্ট ক্যান্সার, আমি ওইখানে যাই। ওইখানে গিয়ে আমি তার চিকিৎসার জন্য টেস্ট করাই। তখন ডাক্তার বলতেছে যে ভাই তাকে তো 12টা থেরাপি দেওয়া লাগবে, একটা থেরাপি 80-90 টাকা খরচ আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি রেডি করেন, আমি দিব। তখন উনি আমাকে বুঝিয়ে বলছে যে ভাই তো বেশি দিন বাঁচবে না, তো 2.5 বছর 3 বছর। তাই বলছে না ভাই আপনি চিকিৎসা করেন, আপনি চিকিৎসা করেন। তারপরে আমি বলছি 2.5 বছর যদি আমার সাথে থাকে বা আমার মেয়ের যদি ওরা মা ডাকতে পারে তাও তো অনেক। তারপর তারা থেরাপি দেয়, থেরাপি 8টা থেরাপি শেষ, হঠাৎ করে ও একদিন বিছানার মাঝে পড়ে যায়। বিছানায় যেমন পড়ে যায় আমি চিন্তা একটা মানুষ কেউ তখন দেখে না যে ও কি অবস্থায়। তারপর যখন বিছানায় পড়ে যায় প্রায় 2 মাস ছিল। আমি তো মানে সবাই বলতেছে ওর পরিবার, আমার পরিবার সবাই বলতেছে যে ওর মানে সুস্থ হবে না বা ওর বেশি দিন ওর চিকিৎসা করে লাভ না। আমি তখনও তার চিকিৎসা করাইছি, কেন চিকিৎসা করেছি সেটা নিয়ে আমার উপরে মানে ঝামেলা। আমার একটা বাইক ছিল ওইটা আমি বিক্রি করে দিয়েছি তার জন্য। তারপর আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যায়। আমি ভাবলাম যে তার তো মানে সেবার জন্য মানুষ প্রয়োজন। তখন আমি বাসা ছেড়ে দিই। বাসা ছেড়ে দেওয়ার পরে সবাই কিছুদিন থাকে আমার বাড়িতে, কিছুদিন আবার তার বাপের বাড়িতে, ওই যে গাড়ি দিয়ে আনা নেওয়া করি। আমার জন্ম তারিখ হচ্ছে 27 নভেম্বর। আমি 26 নভেম্বর যখন শালা ওর বউ বলতেছে যে রাসেল ভাই আপনি আমাদের এখানে চলে আসেন, আপনার বার্থডে তো কালকে, আপনি এখানে চলে আসেন, আমি আপনাকে নিজে রান্না করে খাওয়াবো। আপনার ওয়াইফ তখন কোথায়? ওই আমার শ্বশুরবাড়িতে। সে তো অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, কথা বলতে পারে না, তার তো সেবার মানুষ প্রয়োজন, তো ওইখানে ছিল। তারপর আমি যাই, যাওয়ার পরে তখন তার পাশে আমি থাকি। রাত্রে 1টার দিকে আমার মেয়েটা কান্না করে আর কি, তো তারে খুলে নিয়ে আমি তার পাওয়ার দিকে ঘুমিয়ে যাই। সকালে ওই টাইমে যখন বাসায় যাব আমি তাকায় দেখি জিয়ান নাই, কথা বলে না। আমি তখন বুঝতে পারি জিয়ান নাই। সেদিন আমার জন্মদিন ছিল, সেদিন এসে মারা যায়। আসলে এই যে সবাই তো ভাবতেছে যে ও মারা গেছে, আমার ছেলেটা বাঁচছে, টাকা পয়সা তার, তো আমি জানি আমি ওর জায়গায় থাকতে পারবো না। আমি যেদিন সে মারা যায় সেদিন আমি তার মুখটা দেখলে যদি আমার মেয়েটার চিন্তা করে, আমি যদি সেদিন তার মুখ দেখতাম আল্লাহর কসম আমার কলজা ফেটে যেত। আসলে এমন একটা মুহূর্ত আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। আমি তার সাথে বিয়ের পর 4টা বছর কাটাইছি, বাট একটা দিনের জন্য তার ছাড়া আমি একটু থাকি নাই, কিন্তু আজকে তার ছাড়া এতটা আমি যদি এখন সবাই সামনে কান্না করে বলবো যে বউ পাগল, কিন্তু আমার প্রত্যেকটা রাত আমার কান্না, আমি প্রত্যেকটা রাত ঘুমাই না তার। আসলে সে আমার পরিবারের জন্য শান্তি পায় নাই, এটাই হচ্ছে মূল কথা। যখন যেদিন মারা গিয়েছিল এর কিছুদিন আগেও আমার ফ্যামিলি তারে বোঝা মনে করছে, যে জায়গায় যে একটা মাত্র ছেলে আমি, এই জায়গায় আমার ওয়াইফ শান্তি পায় নাই। আমার তো চলে গেছে যে চলে যাওয়ার, এখন তো আমার কেউ নেই। কিন্তু এখন আমি একটা এতিমখানার মানে দায়িত্ব নিয়ে মোটামুটি চালাই। আমি এখন যারা আমার খারাপ সময় আমার চাচা যারা আমার কাছে নেয় নেয় বলতেছে যে না এই বিষয় নিয়ে এখন কথা বলা যাবে না, তাদের প্রতিটা প্রয়োজনে আমাকে এখন পাওয়া যায়। আমার তারা না বলে তাদের প্রয়োজনে যাই। আমার যে শ্বশুরবাড়ির মানুষ যারা আমার অবহেলা করছিল, তাদের প্রত্যেকটা সময় আমি তাদের পাশে এখন দাঁড়াই। আমার মেয়ের জন্মের পর থেকে 3 মাস একটা কাপড় পরে থাকছে। এখন যদি আমার মেয়ে যদি একদিনে 30টা কাপড় পরে তারপর 3 বছর পরতে পারবে, তারপর কিছু হবে না।
আপনার সেই সামর্থ্য আছে? হ্যাঁ, সেই সামর্থ্য ইনশাল্লাহ আমার আছে। আমার মেয়ের প্রথম যখন তার জন্মের পরে প্রথম ঈদটা আসে, তখন সে একটা নতুন জামা পড়তে পারে নাই। এখন প্রত্যেকটা ঈদে ঈদে আমার মেয়ে তার নিজ হাতে 4-5টা সন্তান মানে গরিব বসে বাচ্চার দিয়ে আমি কাপড় পরাই দিই, এতিম বাচ্চাকে দান এতিম করে। বাচ্চা দিয়ে। হ্যাঁ, কিন্তু সে নাই। আমার সংসার নিয়ে আসার পর থেকে আমার আর্থিক অবস্থা খারাপ ছিল, যার কারণে সে অনেক কষ্ট করছে, আমার পরিবার তাকে শান্তি দেয় নাই। কিন্তু এখন আমি খুব ভালো অবস্থা আছি, কিন্তু সে আর দেখে যেতে পারে নাই বা সে আর দেখবেও না। চিন্তা করতেছি যে তার নামে একটা এতিমখানা আমি দিব আর কি। জায়গা দেখতেছি, আমি কালকে আলাপ করে আসছি, তার নামে একটা আমি এতিমখানা দিব আর কি। সে থাকলে তো আমার সংসারে খাওয়া দাওয়া করতো বা একটা খরচ করতো। আমি চিন্তা করছি তার নামে একটা এতিমখানা আমি বানাবো। বাচ্চার বয়স কত? তার 3 বছর গিয়ে 4-এ পড়ছে। ওই দিন তার প্রথম স্কুলে যখন ভর্তি করতে নিয়ে যায়, তখন তো সবাই তার মাকে নিয়ে আসছে। ওই দিন থেকে শুরু করতেছে আমার আম্মু কোথায়। সে এখনো জানে তার আম্মা মেডিকেলে ভর্তি, তার আম্মু তো সবসময় মেডিকেলে থাকতো, সে এখনো জানে তার আম্মা মেডিকেলে ভর্তি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি সবার কাছে এটা দোয়া করি যে আমার স্ত্রীর জন্য আল্লাহ বেহেশত নসিব করে এমন ভালো রাখে, আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, সেটাই দোয়া করি। আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এটাও বলি যে আসলে না বুঝে কোনো সন্তানের জন্য আর তার মা বাবা দূরে না রাখে।